ইস্পাহানের হাজি বাবা একটি ভ্রমণ অভিযানের কাহিনী। এই বইয়ের লেখকের নাম ছিল জেমস জাস্টিনিয়ান মরিয়ের। তিনি 1824 খ্রিস্টাব্দে এই মজার বইটি রচনা করেন। বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পাঠক সমাজে সাড়া তোলে। বইটি এত বেশি বিক্রি হতে থাকে যে বারবার ছাপানো দরকার হয় এবং দীর্ঘদিন এইভাবেই চলতে থাকে। এই বইটি সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে এর নানাবিধ গুণের জন্য। বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে আজ পর্যন্ত এটি একটি উল্লেখযোগ্য বই। মূল বইটির আকার বিরাট। হাজি বাবার ভ্রমণের প্রথম দিকের একটি ক্ষুদ্র অংশ আমি আপনাদের শোনাতে চাই। আমার নাম হাজি বাবা। আমার আব্বা ছিলেন ইস্পাহানের একজন হাজাম। তিনি চুল ছাঁটার ব্যবসা করতেন। আব্বা একবার হজ করতে গিয়েছিলেন, তার সঙ্গে আমার আম্মাও ছিলেন। হজে যাওয়ার পথে আমার জন্ম হয়। এজন্য দেশে ফেরার পর সকলে আমাকে হাজি বলে ডাকত। ক্রমে আমার পুরো নাম হয়ে গেল হাজি বাবা। আমার লেখাপড়ার দিকে আব্বার তেমন নজর ছিল না। কেবল নামাজ রোজার জন্য যা কিছু শেখা দরকার তাই শিখিয়েছিলেন। তার ইচ্ছা ছিল বড় হয়ে আমিও তার মতো চুল ছাঁটার ব্যবসা করি। আমাদের বাড়ির কাছেই ছিল একটি মক্তব। মক্তবের ওস্তাদ আমাকে প্রায়ই বলতেন লেখাপড়া শিখতে। তিনি আমাকে খুব ভালোবাসতেন। খুব যত্ন করে বেশ কিছু লেখাপড়া শিখালেন। কিছু লেখাপড়া শিখে আমার পিতার ব্যবসায় মন উঠল না। আব্বা চাইতেন আমি পিতৃ ব্যবসায়ের দিকেই মন দেই, আর আমার মন খুব অস্থির হয়ে উঠেছিল অন্য কিছু করবার জন্য। এখন এদিকে হয়েছে কি, আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল একটি সরাইখানা। এখানে নিত্য নতুন ব্যবসায়ীরা আনাগোনা করত, যার যতদিন দরকার এখানে কাটিয়ে আবার চলে যেত অন্য কোনো দেশে। নানা দেশে ঘুরে ঘুরে ব্যবসা করাই ছিল এদের কাজ। এক দেশে সস্তায় জিনিসপত্র কিনে অন্য দেশে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করে খুব লাভ করত তারা। আমি প্রায়ই সরাইখানায় যেতাম। এই সরাইখানায় বাগদাদের এক ব্যবসায়ী খুব ঘন ঘন আসতেন। তার নাম ছিল ওসমান আগা। এই ওসমান আগা আমাকে নানা দেশের গল্প শোনাতেন। শুনতে শুনতে সেসব দেশ আমার কাছে স্বপ্নের দেশের মতো মনে হতে লাগলো। সব সময় ভাবতাম, আহা, এসব দেশ যদি ঘুরে দেখতে পারতাম কি মজাই না হতো। আবার আগার কাছে ব্যবসা শিখে নিয়ে আমিও এক সময় বড় এক ব্যবসায়ী হয়ে উঠতাম। আমার কি ভাগ্য! একদিন আগা সাহেব নিজেই আমাকে বললেন, চলো না আমার সঙ্গে, দেশ বিদেশে ঘুরবে, আমি তোমাকে ব্যবসার কাজে পাকা করে দেব। শুনেই আমার মন ছটফট করে উঠল। ইচ্ছা হলো তখনই বেরিয়ে পড়ি, কিন্তু আব্বার কাছে কথা বলতেই তিনি খুব রাগ করলেন। বললেন, জাত ব্যবসা ছেড়ে বিদেশে যেও না, কষ্ট পাবে। আমি তবু জিদ করতে লাগলাম এবং শেষ পর্যন্ত আম্মাকে ধরলাম। আম্মা অনেক বলে কয়ে আব্বাকে রাজি করিয়ে ফেললেন। কদিন পরেই আগা সাহেব বললেন, আমি আজই চলে যাব, তুমি যাবে তো তৈরি হয়ে এসো। আমার আনন্দ দেখে কে! প্রায় ছুটতে ছুটতে বাড়ি গিয়ে আব্বা আম্মাকে এই সুখবরটা দিলাম। তারা অনেক দোয়া করে ছলছল চোখে আমাকে বিদায় দিলেন। আমি সামান্য কিছু জামা কাপড় সঙ্গে নিয়ে রওয়ানা হলাম। সরাইখানায় এসে দেখি আগা সাহেব তৈরি হয়ে আমার জন্য অপেক্ষা করছেন। আমি গিয়ে পৌঁছতেই তিনি আমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। বাজারে গিয়ে একটা ঘোড়া আর একটা খচ্চর কিনলেন তিনি। নিজে তিনি খচ্চরটার পিঠে চড়ে বসলেন আর আমাকে বললেন ঘোড়ার পিঠে সওয়ার হতে। আগা বললেন, আমরা এখন মেশেদ শহরে যাব, সেখানে ভেড়ার চামড়া খুব সস্তা। সস্তায় ভেড়ার চামড়া কিনে অন্য শহরে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করব, অনেক লাভ হবে আমাদের। ব্যবসায়ের প্রথম সবক পেয়ে গেলাম আমি। আমরা এগিয়ে যেতে যেতে একটা কাফেলা পেয়ে গেলাম।
নানা দেশের মানুষ নানা কাজে দেশ বিদেশে যাচ্ছে, তবে বেশিরভাগ মানুষই ব্যবসায়ী, সওদাগর। এই কাফেলার ঘোড়া আর খচ্চরের সংখ্যা ছিল প্রায় 500, 200 উট আর মানুষ ছিল 150। লোকগুলো প্রায় সবাই খুব ভালো। দেখতে দেখতে আমার সঙ্গে তাদের খুব ভাব হয়ে গেল। আমরা বেশ মজার মজার গল্প করতে করতে পথ চলতে লাগলাম। আবার আসবার সময় আব্বা আদর করে একখানা নতুন কাঁচিও আমার সঙ্গে দিয়েছিলেন। বলেছিলেন, নিয়ে যাও, কখন কোনটা কাজে লাগে বলা যায় না। আমি সেই কাঁচি দিয়ে বন্ধুদের মাথার চুল ছেটে দিলাম খুব সুন্দর করে। তারা তো ভারী খুশি। এরপর একটানা চলতে চলতে আমরা এসে পৌঁছে গেলাম তেহরান শহরে। এখানে আমরা কয়েকদিন বিশ্রাম করব ঠিক করলাম। এখানে একটা কথা উঠল, সকলেই বলা বলি করতে লাগলো যে এরপরে আমরা যে পথ দিয়ে যাব সে পথ খুব বিপজ্জনক। ডাকাতের দল দুপাশে ঘুরে বেড়ায় আর সুযোগ পেলেই কাফেলার উপর ঝাঁপিয়ে পড়ে, সব লুটপাট করে নিয়ে যায়। শুনে আমার সওদাগর ওসমান আগা সবচেয়ে বেশি ভয় পেয়ে গেলেন। এমন ভয় যে তিনি মেষেদের দিকে এগোবার কথা ভাবতেই পারছেন না। আবার ভেড়ার চামড়ার যা সস্তা দাম সে কথাও ভুলতে পারছেন না। শেষ পর্যন্ত পরামর্শ করে ঠিক করা হলো যে আমরা সোজা পথ ধরে এগোবো না, একটু উল্টাপাল্টা রকম ঘুরে ঘুরে এগোবো। তাতে পৌঁছতে সময় অনেক বেশি লাগবে, কিন্তু বিপদটা হয়তো এড়ানো যাবে। তাই করা হলো। আমরা একটু ঘুরপথ ধরে অগ্রসর হলাম। হলে কি হবে, বারবার আমাদের মধ্যে সেই ডাকাতদের নিয়েই কথাবার্তা হচ্ছে। সবার মনেই ভয়, এই বুঝি এসে পড়ল। আবার মনের ভয় মনের মধ্যে চেপে রেখে আমরা সব সময় সাহসের কথাই বলতে চেষ্টা করলাম। কেউ কেউ বলতো, আরে আসুক না ডাকাতরা, আমরাও দলে ওদের চেয়ে অনেক ভারী, আমাদের সঙ্গে ওরা পারবে কেন? তাছাড়া আমাদের অস্ত্র শস্ত্রও রয়েছে, এত ভয় পাবার কি আছে? ভয়ে ওসমান আগা তবু কথাই বলতে পারছেন না। কথা বলতে গিয়ে দাঁতে দাঁতে লেগে কটকট আওয়াজ হয়। এইভাবে কয়েক দিনেই পথ শেষ হলো। তারপর একদিন হঠাৎ বিপদ এসেই গেল। হাড়ে রে রে করে আমাদের কাফেলার দুপাশে ডাকাত দল ঝাঁপিয়ে পড়ল আর লুটপাট শুরু করে দিল। বুনো চিৎকারে সারা এলাকাটা ভরে গেল। যে যেদিকে পারে ছুটে পালাবার চেষ্টা করলো, কিন্তু ডাকাতরা ধরে ফেলল অনেককেই। আমার সওদাগর ওসমান আগা কখন যে দুটো বস্তার মাঝখানে বসে পড়েছে গুটি সুটি হয়ে আগে জানিনি। আমাদের দলের যে সর্দার, তার কোনো পাত্তাই নেই, সে কোথায় ছুটে পালিয়েছে। লুটপাট শেষ করে একে একে আমাদের আটক করতে লাগলো। আগা সাহেবকে টেনে বার করলো দুটি বস্তার মাঝখান থেকে। তিনি মুখ কাঁচু মাচু করে হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। যাই হোক, আমরা সবাই ডাকাতদের হাতে বন্দী হয়ে গেলাম। আমার কাছ থেকে নেবার মতো দামি জিনিস কিছুই ছিল না। কাঁচি জোড়াও আমার নিজের সঙ্গেই রয়ে গেল। ডাকাতরা আমাদের প্রত্যেকের চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলল, তারপর নিয়ে চলল তাদের সঙ্গে টেনে টেনে। আমরা অনেকটা অন্ধের মতো তাদের সঙ্গে এগিয়ে যেতে লাগলাম। প্রায় সারাদিন হাঁটার পর এক জায়গায় এসে তারা আমাদের চোখ খুলে দিল। চারদিকে তাকিয়ে বুঝতে পারলাম না আমরা কোথায় এসে পৌঁছেছি। তবে বিরাট তাঁবু আর অনেক লোকজন দেখে বোঝা গেল এটাই তাদের আড্ডা। ভাগাভাগি শুরু হয়ে গেল। প্রথমে লুট করে পাওয়া মালপত্র, তারপরে আমরা যারা বন্দী, আমাদেরকেও ভাগ করে দেওয়া হলো ওদের সব লোকদের মধ্যে। তবে আমি আর আমার সওদাগর ওসমান আগা পড়লাম একজন লোকের ভাগে। ওই লোকটি সমস্ত দলের সর্দার, তাই হয়তো তার একার ভাগে দুইজন। তার নাম জানতে পারলাম আসলাম সুলতান। সওদাগর আগা ছিলেন একটু বেশি মোটাসোটা মানুষ, তাই তার ছুটে পালাবার ভয় ছিল না।
সেরকম ভয় ছিল না বলেই ডাকাত সর্দার তাকে পাঠালো পাহাড়ি এলাকায় উট চড়াতে। আমাকে কিন্তু বাইরে পাঠানো হলো না। বলল, বাপু তুমি ঘরে বসে বসে মাখন তোলার কাজ করো। তাঁবুতে খুব ফুর্তি শুরু হলো। নাচ গান হল্লা গল্প সল্প চলছে এখানে সেখানে, এবং এভাবে একটা রাত কেটে গেল। পরের দিন আবার আগাকে পাঠানো হলো 50টা উট দিয়ে পাহাড়ে। সর্দার বলে দিল, যদি একটা উটও হারায় তোমার নাক কান আমি কেটে নেব। সন্ধ্যায় খুব ক্লান্ত হয়ে ওসমান আগা উটগুলো নিয়ে ফিরে এলেন। পরদিন ভোরবেলা আমি আর সওদাগর ওসমান আগা সামনাসামনি বসে কথা বলছি। আগার খুব কষ্ট হচ্ছে উট চড়াতে, আর সর্বস্ব হারিয়ে সে এখন পথের ফকির। এসব দুঃখের কথা সে আমাকে বলছিল। তার চোখ দুটো ছলছল করছিল। আমার ভারী মায়া হচ্ছিল তার অবস্থা দেখে। হঠাৎ তার মাথার দিকে আমার চোখ পড়ল। দেখলাম তার মাথায় চুলগুলো বেড়ে গেছে আর অযত্নে খুব নোংরাও হয়ে গেছে। আমার ইচ্ছে হলো আগা সাহেবের মাথার চুলগুলো খুব ছোট করে ছেঁটে দেই, তার হয়তো ভালো লাগবে। তাড়াতাড়ি কাঁচি বের করে কাজে লেগে গেলাম। সবাই তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। আর সেটাই হলো মজার ব্যাপার। আগা সাহেবের মাথার ছাঁটটা এত সুন্দর হলো যে সবাই যার যার মাথা নুয়ে আমার সামনে বসে পড়ল। প্রত্যেকে বলে, আমার চুলগুলো ঠিক অমন করে ছেঁটে দাও তো। আমি কিন্তু কাউকেই না বললাম না। এক এক করে সবার মাথার চুল খুব যত্নের সঙ্গে ছেঁটে দিলাম। সবাই খুব খুশি, আর খুশির চোটে তারা এই নিয়ে খুব হইচই করতে লাগলো। শেষ পর্যন্ত কথাটা গেল ডাকাত সর্দার আসলামের কানে। আসলাম সুলতান সঙ্গে সঙ্গে আমাকে ডেকে পাঠালো। তার কাছে যেতেই সে বলল, বেটা তুই যে এত বড় হাজাম তা তো বলিসনি। দে দে আমার চুলগুলো খুব সুন্দর করে ছেঁটে দে। বসে গেলাম কাজে। কাজ শেষ করে হাসি মুখে বললাম, এবার সর্দার আমার পিঠে আদরের চাপড় মেলে বলল, হ্যাঁ বাবা যাও, বিশ্রাম করো গিয়ে। তোমার কাজে আমি ভারী খুশি হয়েছি। তোমার আর কোনো ভয় নেই। যে যত টাকাই দিতে চাক আমি আর ছাড়ছি নে তোমাকে। তুমি আমার সঙ্গেই থাকবে। শুনেই সঙ্গে সঙ্গে আমার মুখের হাসি নিভে গেল। ভাবলাম কি আর হলো কি, একেই বলে অদৃষ্ট। কোথায় সর্দার আমার কাজে খুশি হয়ে মুক্তি দেবে আশা করেছিলাম, আর এখন শুনি উনি আর ছাড়বেন না আমাকে। নিজের বুদ্ধি দোষে নিজেই বুঝি মরলাম। এবার যাই হোক, মনে মনে প্রতিজ্ঞা করলাম, যেমন করেই হোক সুযোগ খুঁজতে হবে পালাবার।